আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা বিশেষ করে নবম শ্রেণী একদম প্রাথমিক অবস্থায় যারা সেল ডিভিশনের যেই বেসিক পার্ট গুলো শিখতে চাও তাদের জন্য আজকের এই ক্লাসটা আশা করি খুবই কার্যকরী একটা ক্লাস হবে। বিশেষ করে আমরা যখন কোষ বিভাজনের যে অধ্যায়টা সেটা পড়তে যাই, সেখানে কিন্তু আমাদের কিছু বিষয়ে কনফিউশন চলে আসে এবং সেই বিষয়গুলো আমরা দক্ষতার সাথে যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অনেক প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমরা ভুল করব। যেমন আজকে আমি অনেকগুলো খাতা দেখেছিলাম আমার কলেজের। সেখানে তারা মাইটোসিস এবং মিয়োসিসের যে বেসিক কনসেপ্ট সেখানে দেখলাম যে খুবই এলোমেলো। তো চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই আমার পেজের জন্য। সেখানে যারা দেখবে বা তাদের জন্য আসলে হয়তো বেসিক থেকে একটু উপকার আসবে। নরমালি আজকে যে বিষয়টা নিয়ে সেল ডিভিশনের যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিয়োসিস। কারণ মাইটোসিসটা সহজ। সেখানে ১ টা থেকে ২ টা অপাত্য, একটা মাতৃকোষ থেকে ২ টা অপাত্য কোষ সৃষ্টি হবে। পাশাপাশি সেখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যা একবার আ বিভাজিত হবে এবং ক্রোমোজোম মাতৃ এবং অপাত্য ২ টাতেই সেম থাকবে। যার জন্য কিন্তু এগুলাকে কি বলা হবে? সমীকরণ বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। ওইটা সহজ। কিন্তু আমাদের সমস্যাটা হয় মিয়োসিসের মধ্যে। কারণ এই মিয়োসিস নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। মিয়োসিস সেল ডিভিশনটা আসলে কি? যে মিয়োসিস সেল ডিভিশনটা হচ্ছে এমন একটা সেল ডিভিশন যখন একটা মাতৃ কোষ বিভাজিত হবে। আমি কি যদি এইটাকে একটা মাতৃকোষ হিসেব করি এবং এগুলাকে যদি আমি অপাত্য কোষ হিসেব করি তাহলে আমি কি সিনারিও এখানে দেখতে পাবো সেটা চলো একটু আমরা ব্যাখ্যা করি। এটা যদি একটা মাতৃ সেল হয় বা মাতৃকোষ হয়, ধরে নিলাম আমি এখানে নিউক্লিয়াস গুলো দেখাই নেই। তারপরে একটু সৌন্দর্যের জন্য দেখাই দিচ্ছি। এটা যদি একটা মাতৃকোষ হয়, মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে এই মাতৃকোষের যেই ক্রোমোজোমটা থাকবে সেটা বিভাজিত হবে মাত্র একবার। আর তার যেই নিউক্লিয়াসটা আছে সেটা বিভাজিত হবে ২ বার। এখানেই কিন্তু মেক্সিমাম ভুল করবে। কারণ তারা যখন বর্ণনা লিখতে যাবে সেখানে কিন্তু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এই ২ টা নিয়ে বারবারই প্যাচ লাগবে এবং এই সংখ্যাগুলো ঠিকমতো না লিখতে পারলে কিন্তু ডেফিনিশন এর যে মিনিং সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমরা একটু বুঝতে চেষ্টা করি যে একটা সেল যখন মিয়োসিসে বিভাজিত হবে, মিয়োসিস সেল ডিভিশনের মাধ্যমে বিভাজিত হবে, সেটা কিভাবে হয়? তার আগে আমাদের জানতে হবে মূলত এই মিয়োসিস সেল ডিভিশনটা আসলে কোথায় হয়? আমরা নরমালি জানি আমাদের মূলত ২ ধরনের কোষ থাকে। একটা হচ্ছে জনন কোষ আরেকটা হচ্ছে দেহকোষ। দেহকোষ নরমালি কি? যেখানে মাইটোসিস সেল ডিভিশন হবে এবং এই দেহকোষগুলো আমাদের দেহ গঠনে কাজে লাগে। মিয়োসিসের ক্ষেত্রে জনন কোষে নরমালি মিয়োসিস সেল ডিভিশন হবে। এখন জনন কোষ কি? সেটা আমরা সবাই জানি যে প্রজননে যে কোষগুলো কাজে লাগে। এইরকম প্রত্যেকটা প্রজননের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রাণী উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু নরমালি কি হবে? নরমালি স্বাভাবিকভাবে মিয়োসিস সেল ডিভিশন হবে। কেন হবে সেটার ব্যাখ্যা পরে দিচ্ছি। আগে কিভাবে মিয়োসিস হয় সেই প্রসেসটা একটু আমরা খেয়াল করি। আমরা যদি একটা মাতৃকোষ নেই এবং সেটাকে যদি মিয়োসিস ভাবে সেল ডিভিশন করাই তাহলে ১ম যেটা হবে তার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হবে। তাহলে আমি যদি হিসেব করি যে তার মাঝ বরাবর যদি নিউক্লিয়াস এবং ক্রোমোজোম গুলো বিভাজিত হয় এবং সেখানে যদি ১ম স্টেজে এখানে ২ টা স্টেজ হবে। এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ। এইখানে যদি আমার ২ টা অপাত্য কোষ সৃষ্টি হয় সেখানে কি হবে? এই নিউক্লিয়াসটা অর্ধেক হয়ে কিন্তু ২ টা অপাত্য কোষ সৃষ্টি হয়েছে এবং এইখানে যদি ২৩ জোড়া, আমি যদি মানুষেরটা হিসাব করি ২৩ জোড়া ক্রোমোজোম থাকে তাহলে ১ম স্টেজ পরে আমার এই ফার্স্ট স্টেজে এসে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ২ টাতে আমার কি হয়ে যাবে? এই ২৩ জোড়ার অর্ধেক হয়ে যাবে। কারণ এই মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে যখন ১ম স্টেজের যে ডিভিশনটা হবে সেখানে কিন্তু ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে? মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের ডেফিনিশনের মূল বিষয়। তাহলে আমি বলতে পারি এইটাতে আছে হচ্ছে ২৩ টা ক্রোমোজোম, ঠিক একইভাবে এইটাতে আছে হচ্ছে আমার ২৩ টা ক্রোমোজোম। খুব ইজি জিনিস। তাহলে আমি দেখলাম যে মিয়োসিসের ক্ষেত্রে ১ম স্টেজে যখন আসবে সেল ডিভিশন হয়ে সেখানে কিন্তু এই অপত্য ক্রোমোজোমগুলোতে আমার ২৩ জোড়া থেকে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এরপর যে 2nd স্টেজ যেটা হবে, কারণ আমরা নরমালি জানি একটা মিয়োসিস সেল ডিভিশন থেকে একটা মাতৃকোষ থেকে আমার ফাইনালি ৪ টা অপত্য কোষ সৃষ্টি হতে হয়। তো এখন আমার কি হবে? এই যে এইখানে নিউক্লিয়াস যেটা ছিল এই অপত্য কোষগুলোতে সেইখান থেকে আবার নিউক্লিয়াস গুলো কিন্তু আবার বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হওয়ার ফলে কি হবে? প্রত্যেকটা থেকে আবার কিন্তু ২ টা করে অপত্য যেই বা কন্যা কোষ যেটা আছে সেটা কিন্তু আবার তৈরি হচ্ছে। কিন্তু এই যে এইখানে যে আমার ২৩ টা করে ক্রোমোজোম ছিল এখানে কিন্তু আর সেল ডিভিশন বা এখানে কিন্তু আর ক্রোমোজোম বিভাজিত হবে না। এখানে ২৩ টা ২৩ টাই থাকবে। তাহলে এই প্রত্যেকটাতে কিন্তু আমি দেখলাম যে আমার এখন ক্রোমোজোম সংখ্যা কয়টা করে আছে? ২৩ টা করে আছে। তার মানে আমি পুরো বিষয়টা যদি সামারি করি তাহলে কি আসে?
যে এইখানে যে মাতৃকোষটা ছিল সেই কোষটা মিওসিস সেল ডিভিশন হতে গেলে তার ২টা স্টেজ হতে হবে এবং প্রথম স্টেজেই কিন্তু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সংখ্যা একবার বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে প্রথম স্টেজেই হচ্ছে যখন ২টা অপাত্য কোষ সৃষ্টি হবে সেখানেই ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। পরবর্তীতে সেই ক্রোমোজোমগুলো আর বিভাজিত হয় না, কিন্তু নিউক্লিয়াসগুলো আবার ২টাতেই বিভাজিত হয়ে টোটাল ৪টা কোষ তৈরি করে। এখন আসি আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের ক্ষেত্রে কিভাবে এই মিওসিস সেল ডিভিশনটা দেখাবো। আমি যদি এই মাতৃকোষটা হিসেব করি তাহলে এইটা প্রথমে ডিপ্লয়েড অবস্থায় আছে, মানে হচ্ছে 2n। এই যে আমি লিখে রেখেছি 2n। তো এই 2n এর মধ্যে নরমালি আমার নিউক্লিয়াস ক্রোমোজোম থাকবে হচ্ছে 23 জোড়া। যখন আমার ফার্স্ট স্টেজ চলে আসে, এই যে ফার্স্ট স্টেজ আমরা যেটা দেখাইলাম, সেই স্টেজটা যখন চলে আসবে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে nn। এখানে ছিল 2n, এখানে হয়ে গেছে আমাদের nn। এর কারণ এই যে আমি বলেছিলাম যে 23 জোড়া থেকে 23টা মানে অর্ধেক হয়ে যাবে। ঠিক এই 2n থেকে কিন্তু আমাদের কি হয়ে যাবে nn, মানে 2n এর অর্ধেক হয়ে যাবে। এটা কিন্তু আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যা হিসাব করেছে। তো এখন এটা যেহেতু আমাদের জনন কোষে হয়, আমরা জনন কোষের ক্ষেত্রে বা জনন কোষগুলো আলটিমেটলি কি করবে, একটা সময় স্পার্ম ওভাম মিলে কিন্তু জাইগোট তৈরি করবে। এইটাই হচ্ছে আলটিমেট ফাইনাল গোল। তো সেই ক্ষেত্রে আমরা যখন মিওসিস সেল ডিভিশনে এসে ক্রোমোজোম সংখ্যাটাকে অর্ধেক অর্ধেক করে ফেলি, দেন এই ২টা কন্যা কোষ যখন পরবর্তী জেনারেশন তৈরি করার জন্য জাইগোট ফর্ম করবে, তখন কিন্তু আবার তারা একসাথে হয়ে 2n তৈরি করবে। তাহলে আমরা দেখলাম মানুষের একটা সেল ডিভিশনের ক্ষেত্রে প্রথমে তার যেই বৈশিষ্ট্য ছিল, পরবর্তীতে পরবর্তী জেনারেশনে কিন্তু আবার সেই বৈশিষ্ট্যটাই চলে আসতেছে। তাহলে কিন্তু মিওসিসের একটা খুব মানে সুন্দর একটা কোশ্চেন চলে আসে যে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য মিওসিসের গুরুত্ব। তাহলে কিন্তু এইখান থেকে আমরা কি করতে পারি, বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের মিওসিসের বেসিক। মিওসিসের আরো অনেকগুলো স্টেজ আছে, কিভাবে মিওসিস মানে টোটাল স্টেজ যে মিওসিসের সেল ডিভিশনটা হয় সেখানে ওই যে মিওসিস ১, মিওসিস ২, প্রোমেটাফেজ, ওইখানে আবার ক্রসিং ওভারের একটা বিষয় আছে যেখানে হচ্ছে আমাদের যেহেতু জনন কোষে হয় ওইখানে কিভাবে বৈশিষ্ট্যগুলা মিক্স আপ হয়, ওইগুলো আরেকদিন আলোচনা করা যাবে। বাট আমার মনে হয় যে সেল ডিভিশন পড়তে গেলে এই যে মিওসিসের যে বেসিক এটা খুব ভালোভাবে জানা থাকতে হয়। কারণ অনেক সময় আমাদের মিওসিসের সংজ্ঞা আসে সেখানে আমরা এই সংখ্যাগুলো উলটপালট করে ফেলি। আমাদের মিওসিসের কিভাবে প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্ণনাটা দিলেই এনাফ। আবার অনেক সময় আমরা কি করি, বিস্তারিত লেখে কিন্তু এরকম একটা ফিগার অ্যাড করি না। আমার মনে হয় যদি লেখার সাথে এরকম একটা ফিগার অ্যাড করা যায় সেটা আমাদের জন্য একটা বেস্ট অপশন হবে। তো আশা করি সবাই এই যে যে ধাপটা আমি শিখালাম এটা বইয়েরই একটা ধাপ, বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ওইখানে লেখা আছে। তারপরে আমি চেষ্টা করেছি বিস্তারিতভাবে বলার জন্য। আশা করি সবাই বেসিকটা তোমরা ক্লিয়ার হয়েছো।